শিক্ষার্থীরা শুভেচ্ছা রইল। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস না বেসিক্যালি আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো পড়া শিখব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আমরা কিছু কথা আগের ক্লাসে বলছিলাম। আমরা আজকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা তৈরি করা শিখব। আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং গ্রুপের 2020 সালে এই কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা আমরা একটু পড়ি। দেওয়া আছে যে ওশেন ভিউ মডেল ওপেন ফর বিজনেস অন May 1, 2020. ইটস ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট অন May 31 ইজ অ্যাজ ফলোস। অর্থাৎ May 1 এ ব্যবসা শুরু হয়েছে, May 31 তারিখে সে হিসাব নিকাশ করতেছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতেছে। দ্যাট মিনস আমাদের হিসাবকালটা হবে 1 বছরের জন্য। একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, নিচে কিছু এডিশনাল ডাটা দেওয়া আছে। আমাদের বলা হয়েছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমরা প্রথম ইনকাম স্টেটমেন্ট করাটা শিখি। ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড May 31, 2020. তার আগে আমাদের প্রথম যে ভিডিওটা ছিল ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপরে, এই ভিডিওটা তোমরা আগে একটু দেখে নিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রথম ভিডিওতে বলেছিলাম ইনকাম স্টেটমেন্ট তৈরি করা, ইনকাম স্টেটমেন্ট সিঙ্গেল স্টেপ হতে পারে, আবার মাল্টিপল স্টেপ হতে পারে। যদি তোমার কোশ্চেনে সেলস, কস্ট অফ গুডস সোল্ড এগুলো দেওয়া থাকে তখন সেটা হচ্ছে মাল্টিপল স্টেটমেন্ট, আর যদি একটা সার্ভিস রেভিনিউ দেওয়া থাকে সেটা হবে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কের মধ্যে তোমার সার্ভিস রেভিনিউ আছে, আর্ন রেভিনিউ আছে, তখন সেটা আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট হবে। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বলতে আমরা এখানে কি বুঝবো, যত আয় আছে সবগুলো একসাথে করব, তার থেকে খরচগুলো একসাথে আমরা বিয়োগ করে দেব। তো আমরা আয় ব্যয়গুলো লিখি। আমরা আয়গুলো জানি ক্রেডিট পাশে থাকে। ক্রেডিট পাশে দেওয়া আছে আর্ন রেন্ট রেভিনিউ, অ্যাকাউন্টস পেয়েবল, মর্গেজ পেয়েবল, রেন্ট রেভিনিউ এবং ক্যাপিটাল, এই বিষয়গুলো দেওয়া আছে। আমরা জানি আর্ন রেন্ট রেভিনিউ হচ্ছে দায়, তবে সামান্য আর্ন রেভিনিউ যদি আর্ন হয় তখন সেটা রেন্ট রেভিনিউর সাথে যোগ করতে হয়। তো প্রথমেই আমরা রেন্ট রেভিনিউটা লিখি 40,300 টাকা। প্রথমে আমরা লিখব রেন্ট রেভিনিউ 40,300 টাকা, তার সাথে আমরা যোগ করব আর্ন রেন্ট রেভিনিউ আর্ন রেন্ট রেভিনিউ অঙ্কে দেওয়া আছে 3,300 টাকা। নিচে বলা আছে 2/3 অফ দ্য আর্ন রেন্ট রেভিনিউ হ্যাজ বিন আর্নড। যা আছে তার 3/2 অংশ যদি উপার্জিত হয়, 3,300 3/2 অংশ হচ্ছে 2,200 টাকা। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 42,500, 42,500 টাকা। 42,500 টাকা আমরা পেয়ে গেলাম। এর থেকে আমরা এক্সপেন্সেস গুলো মাইনাস করব। আমরা জানি এক্সপেন্সেস গুলো ট্রায়াল ব্যালেন্সে ডেবিট পাশে থাকে। আমরা ট্রায়াল ব্যালেন্সটা যদি যাই, প্রথমে দেওয়া আছে ক্যাশ, তারপরে সাপ্লাইজ, তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, স্যালারিজ এক্সপেন্সেস এবং ইউটিলিটিস এক্সপেন্সেস। আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস খরচ। আমরা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেসটা প্রথমে লিখি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 600 টাকা। স্যালারিজ এক্সপেন্সেস দেওয়া আছে 3,300 টাকা। এখানে আবার দেওয়া আছে স্যালারিজ অফ টাকা 750 আনপেইড, তার সাথে যোগ করতে হবে আনপেইড অংশটা। আনপেইড অংশ হচ্ছে 750 টাকা, তাহলে আমাদের হইল 4,050 টাকা। এরপরে
আমরা দেখব ইউটিলিটিস 900 টাকা। ইউটিলিটিস এর আমাদের কোনো সমন্বয় নেই, সরাসরি ইউটিলিটিস এক্সপেন্সেস 900 টাকা লিখব। ভিতরে বসো। ইউটিলিটিস এক্সপেন্সেস আমরা 900 টাকা লিখব। এটা লেখার পর আমাদের রেওয়ামিল শেষ হয়ে গেল। তারপর আমরা সমন্বয়ে যদি যাই, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, তোমরা যদি অঙ্কে দেখো বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ইজ এ 1 ইয়ার পলিসি স্টার্টিং অন May 1, 2020। May 1, 2020 তে যেহেতু এটা চালু হয়েছে এবং আমাদের হিসাবকাল যেহেতু 1 মাসের, আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিপিবদ্ধ করব। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিপিবদ্ধ করব। তোমরা সাথে অবশ্যই ক্যালকুলেটরগুলো যদি নিয়ে বসো, তাহলে তুমি দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস দেওয়া আছে 2280 টাকা। 1 বছরের পলিসি 12 দ্বারা ভাগ, আমাদের অঙ্ক 1 মাসের 1 দ্বারা গুণ। 2280 টাকাকে 12 দ্বারা ভাগ করলে এটা आंसर হয় 190 টাকা। এটা আমরা লিখে ফেলবো। তারপরে দেওয়া আছে দেখো আনইউজড সাপ্লাইস। আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে শুধু সাপ্লাইস এটা সম্পদ, সাপ্লাইস এক্সপেন্সেস খরচ। এখন রেওয়ামিল আর সমন্বয় দুই জায়গায় যদি সাপ্লাইস বলা থাকে বা আনইউজড সাপ্লাইস বলা থাকে, তাহলে রেওয়ামিল এবং সমন্বয়ের যে পার্থক্যটা, সেই পার্থক্যটুকু খরচ হিসেবে গণ্য হবে। আমাদের রেওয়ামিলে সাপ্লাইস দেওয়া আছে 2200 টাকা, সমন্বয়ের সাপ্লাইস দেওয়া আছে 700 টাকা। এখন এই রেওয়ামিল এবং সমন্বয়ের যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটুকু খরচ হিসেবে গণ্য হবে। সাপ্লাইসের পরে স্যালারিস আমরা লিখে ফেলছি, রেন্ট রেভিনিউ লিখে ফেলছি, মর্গেজ ইন্টারেস্ট রেট। দেখো মর্গেজ ইন্টারেস্ট রেট কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেস, কিন্তু আমরা এখন যে অঙ্কটা করতেছি সেটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে অপারেটিং নন অপারেটিং এরকম ভাগ করতে হবে না। মর্গেজ ইন্টারেস্ট দেওয়া আছে 12%। আমাদের অঙ্কে মর্গেজ দেওয়া আছে 35,000 টাকা। তাহলে এই 35,000 টাকার উপর আমরা হিসাব করব 35,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্সেস। 35,000 টাকা, এটার উপর 12% এবং 1 মাসের। 1 মাসের কেন? কারণ আমার হিসাবকালটা হচ্ছে 1 মাসের। তো 1 মাসের যদি আমি হিসাব করি, তাহলে এটার आंसर দাঁড়ায় 35,000 এর 1% করলে 350 টাকা। তারপর দেওয়া আছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস গুলা ক্যালকুলেটেড করব। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস প্রথমে আছে বিল্ডিং। বিল্ডিং এ তোমার ডিপ্রিসিয়েশন, বিল্ডিং এর ভ্যালু দেওয়া আছে 90,000, তার 10% ডিপ্রিসিয়েশন। 90,000 এর 10% আমরা ডিপ্রিসিয়েশন ধরব। তবে এই যে 90,000 তার উপর আমরা 10% ধরব, এটাকে ভাগ করব 12 দ্বারা, কারণ 10% দিলে 1 বছরের হয়, আমার দরকার হচ্ছে 1 মাসের। এই 9,000 কে আমরা 12 দ্বারা ভাগ করলে आंसर পাই 750 টাকা। 750 টাকা এখানে লিখব। তারপর আছে ফার্নিচার। ফার্নিচার ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার। ফার্নিচারের টোটাল ভ্যালু দেওয়া আছে 25,000 টাকা, তার উপর অবচয় ধরতে হবে 5%। 25,000 টাকার আমরা অবচয় ধরবো 5%। 25,000 এর অবচয় 5% ধরলে আমাদের आंसर হয় 1250 টাকা। এই 1250 টাকাকে আমরা 1 মাসে কনভার্ট করব। তো 1250 টাকাকে যদি আমরা 1 মাসে কনভার্ট করতে চাই, তাহলে 1204 টাকা হয়। 1250 টাকাকে যদি আমরা 1 মাসে কনভার্ট করতে চাই, অর্থাৎ 12 দ্বারা যখন ভাগ করি, তখন এটার आंसर হয় 104 টাকা। আমাদের যে অঙ্কটা আছে এখানে আর কোনো সমস্যা নাই, আর কোনো ভ্যালু দেওয়া নাই। আমরা এটা যদি সবটা যোগ করি, তাহলে आंसर পাই 8,444 টাকা। 42,500 থেকে 8,444 টাকা বাদ দিলে আমরা পাই 34,056 টাকা। এই 34,056 টাকা হচ্ছে নেট প্রফিট।
34,056 টাকা হচ্ছে 34,056 টাকা আমাদের নেট প্রফিট হিসাবে গণ্য হবে। তাহলে আমরা কি পাবো? ইনকাম স্টেটমেন্ট তৈরি করে ফেলতে পারবো। এবার আমরা নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। আমরা এটা এখন মুছে ফেলি, মুছে আমরা আরেকটা টেবল করব, সেটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তোমরা জানো ওনার্স ইকুইটি স্টেটমেন্টে তিনটা বিষয় আসে। ওনার্স ইকুইটি স্টেটমেন্ট for the month of May 31, 2020. ওনার্স ইকুইটি স্টেটমেন্টে জাস্ট তিনটা তথ্য আসে। প্রথমে আমরা ক্যাপিটালটা লিখব। এখানে ক্যাপিটাল দেয়া আছে 56,380, তার সাথে প্লাস হবে নেট প্রফিট আমরা পাইলাম 34,086 টাকা। এই 34,086 টাকার নেট প্রফিট আমাদের যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে পাবো 90,436 টাকা। এটার থেকে বাদ দিতে হবে ড্রয়িং। এই অঙ্কে ড্রয়িং দেয়া নাই, সেহেতু আমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে যাবে। এটা হবে ক্লোজিং ওনার্স ইকুইটি। অর্থাৎ এখানে যদি ড্রয়িং থাকতো সেটা আমরা বিয়োগ করতাম। আরেকটা বিষয়, নেট প্রফিট দেওয়া আছে, যদি নেট লস হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। এখানে আমরা নেট প্রফিটটা যোগ করেছি, হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স শিট করব। আমরা ব্যালেন্স শিট করব। ব্যালেন্স শিটে as at 31st May 2020। একটা কথা মনে রাখো, ব্যালেন্স শিটে as on বা as on লিখতে হয়। ব্যালেন্স শিট ফর দা ইয়ারের জন্য হয় না, কারণ ব্যালেন্স শিট একটা নির্দিষ্ট টাইমের জন্য প্রস্তুত করা হয়, একটা নির্দিষ্ট দিনের জন্য প্রস্তুত করা হয়। এখানে তুমি ফর দা ইয়ার এন্ডেড মানে পুরো বছরের তথ্য এখানে আনতে পারো না। যে তারিখে ব্যালেন্স শিট প্রস্তুত করব সেই তারিখে সম্পত্তি এবং দায়ের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাই লিখতে হয়। তো আমরা ব্যালেন্স শিট লিখব। ব্যালেন্স শিটে আমরা প্রথমেই অ্যাসেটের তথ্যগুলো লিখব। অ্যাসেটের তথ্যগুলোর মধ্যে নাম্বার এ কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটে কি কি আছে আমরা দেখি। আমরা অঙ্কের শুরুতেই দেখতে পাই ক্যাশ আছে 3,500 টাকা, এই ক্যাশের টাকাটা লিখো। সাপ্লাইস আছে 2,200 টাকা। তবে সমন্বয় এবং রেওয়ামিল দুই জায়গায় যদি সাপ্লাইস দেওয়া থাকে তাহলে সমন্বয়ের যে সাপ্লাইসটা আছে সেটা ব্যালেন্স শিটে যায়। এই অঙ্কে সমন্বয়ে সাপ্লাইস দেয়া আছে 700 টাকা, এই টাকাটাই ব্যালেন্স শিটে অন্তর্ভুক্ত হবে। প্রিপেইড এক্সপেন্সেস যে টাকাটা আছে, প্রিপেইড এক্সপেন্সেস দেওয়া আছে 2,280 টাকা। এটার থেকে আমরা যে অংশটুকু ইনকাম স্টেটমেন্টে অন্তর্ভুক্ত করিয়েছি 190 টাকা, সে টাকাটা মাইনাস করতে হবে। 2,280 টাকা থেকে 190 টাকা মাইনাস করলে আমাদের আনসার থাকে 2,090 টাকা। আমরা যদি আরেকটু ভালো করে দেখি, আমরা দেখবো যে আর তেমন কোন সম্পদ আমাদের অবশিষ্ট নেই। আনআর্নড রেন্ট রেভিনিউ কিন্তু দায় হিসেবে গণ্য হয়। এখন আমরা এই তিনটা যোগ করে এখানে বসাবো। কারেন্ট অ্যাসেটের পরে লিখতে হয় ইনভেস্টমেন্ট, অঙ্কে ইনভেস্টমেন্ট নেই, তাহলে আমরা লিখবো ফিক্সড অ্যাসেট। এটা ফিক্সড অ্যাসেট না লিখে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড
ইকুইপমেন্টও লিখতে পারি, ফিক্সড অ্যাসেট লিখলেও ভুল হবে না, তবে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্ট লেখা ভালো। আমাদের যে অঙ্ক আছে সেই অঙ্কে ল্যান্ডের ভ্যালু দেওয়া আছে 12,000 টাকা। ল্যান্ডের ভ্যালু আমরা 12,000 টাকা লিখলাম। বিল্ডিং এর ভ্যালু দেওয়া আছে 90,000 টাকা। এটা থেকে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, বিল্ডিং এর যে অংশটা এটা আমরা বাদ দিব। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমরা ইনকাম স্টেটমেন্টে যেটা ধরেছি 750 টাকা, তাহলে বাকি রইল 89,250 টাকা। এরপর ফার্নিচার দেওয়া আছে 25,000 টাকা। এই ফার্নিচার থেকে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ফার্নিচার 104 টাকা ছিল, এটা আমরা মাইনাস করব। মাইনাস করলে হয় 24,896 টাকা। আর তো কিছু নাই। আমরা এই তথ্যগুলো এবার যোগ করি। প্রথমে দেয়া আছে 3,500, তারপরে 700, তারপরে হচ্ছে 2,090 টাকা, 6,290 টাকা। এদিকে 12,000, 89,250, 24,896, তাহলে হয় 1,26,146 টাকা। দুইটা যোগ করব, যোগ করলে হয় 1,32,436 টাকা। যেটা বের করলাম সেটা হচ্ছে আমার ব্যালেন্স শিটের অ্যাসেটের অংশ। এবার আমরা এটাকে আমরা লিখি টোটাল অ্যাসেটস হয়ে গেল। আমরা এটা মুছে ফেলি। মুছে লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, এই তথ্যটা আমরা লিপিবদ্ধ করব। আমরা অ্যাসেটের তথ্যগুলো এগুলো আমরা মুছে ফেলি। আমরা এবার liabilities and owners equity এর তথ্যগুলো এখানে আনব। liabilities and owners equity আমরা প্রথমে যেটা নিব সেটা হচ্ছে current liabilities। কারেন্ট লায়াবিলিটিস এর যে তথ্যগুলো আছে, কারেন্ট লায়াবিলিটিস এর তথ্যগুলোর মধ্যে আমাদের ব্যালেন্স শিটে আনআর্ন রেন্ট রেভিনিউ ছিল 3,300, তার মধ্যে আমরা 2,200 টাকা ইনকাম স্টেটমেন্টে নিয়েছি। এই টাকাটা বাদ দিতে হবে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল রেওয়া মিলে 4,800 টাকা দেওয়া আছে। মর্গেজ ইন্টারেস্ট পেয়েবল আমরা ইনকাম স্টেটমেন্টে 350 টাকা অন্তর্ভুক্ত করেছি। স্যালারিজ পেয়েবল আমাদের স্যালারিজ বকেয়া ছিল 750 টাকা। এই তথ্যটা আমরা অন্তর্ভুক্ত করব। এখন আমরা যদি অঙ্কটা একটু দেখি, এখানে আর কিছু নেই, এটা শেষ হয়ে গেল। নাম্বার 2 এ আমরা লিখব লং টার্ম লোন। লং টার্ম লোনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব মর্গেজ। আমাদের অঙ্কে দেয়া ছিল মর্গেজ পেয়েবল। মর্গেজ পেয়েবল শুধু একটাই ফিগার আছে 35,000, এটা আমরা সরাসরি লিখব। 3 নাম্বার হচ্ছে ওনার্স
ইকুইটি, অনার্স ইকুইটি আমরা সরাসরি ক্যালকুলেশন করেছি 90,436 টাকা। এখন আমরা কারেন্ট লায়াবিলিটিস এর তথ্যগুলো যোগ করি। সবগুলা যোগ করলে আমরা 7,000 টাকা পাই, যোগ 35,000 যোগ 90,436, 1,32,436 টাকা হয়। সেটা হচ্ছে টোটাল লায়াবিলিটিস এন্ড অনার্স ইকুইটি। টোটাল লায়াবিলিটিস এন্ড অনার্স ইকুইটি হয়ে গেল। এই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2020 সালের যে কোশ্চেনটা আসছে সেটার সমাধান। তোমরা বাসায় যদি অঙ্কটা দিয়ে একবার প্র্যাকটিস করো তাহলে আশা করি এটা বুঝতে সুবিধা হবে। আজকে পর্যন্ত থাকো, ধন্যবাদ সবাইকে।